আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং বাড়িতে মন দিয়ে পড়াশুনোও করছো। ভৌতবিজ্ঞান বিষয়ে আজ আমরা পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়টি থেকে স্থিতিস্থাপকতা অংশটি পড়ব। এর আগে আমাদের 5টি ক্লাস হয়েছে। আজ আমাদের এই পদার্থের গঠন ও ধর্ম অধ্যায় থেকে 6ষ্ঠ ক্লাস। তাহলে আজ আমরা যে জিনিসটি পড়ব, অর্থাৎ পদার্থের যে ধর্মটি সম্পর্কে পড়ব, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা হলো জড় পদার্থের একটি ভৌত ধর্ম। এই ধর্মটি কেমন? ধরো এরকম একটি বস্তু আছে, তার উপর একটা বাহ্যিক বল, মানে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হলো। বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কি হবে? বস্তুটির আকার বা আয়তনের বা উভয়েরই পরিবর্তন হতে পারে। তখন বস্তুটির আকার এইভাবে বিকৃত হয়ে গেল। এবার ওই বাইরে থেকে প্রয়োগ করা বলটি যদি আমরা সরিয়ে নিই, মানে বলের যদি আমরা অপসারণ করি, বস্তুটি আবার পূর্বের অবস্থা প্রাপ্ত হয়। সেটা পুরোপুরি পূর্বের মানে আগের, সেটি পুরোপুরি আগের অবস্থা আসতে পারে বা আংশিক অর্থাৎ কিছুটিও হতে পারে। এবার এক্ষেত্রে দেখো, যখন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর আকার বা আয়তন বিকৃত করা হলো এইরকম, তখন বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলটি কিন্তু আবার বস্তুকে পূর্বের অবস্থায় যেতে সম্পূর্ণ হোক বা আংশিক হোক সাহায্য করে। এবার যে ধর্মের জন্য এই পূর্বের আকার বা অবস্থায় ফিরে আসে বস্তু, সেই যে ধর্মের জন্য সেই ধর্মটিকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে বুঝতে পারলে স্থিতিস্থাপকতা ধর্মটি কি? যে ধর্মের জন্য বস্তুর মধ্যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হওয়াতে বস্তুটি আবার পূর্বের অর্থাৎ আগের অবস্থা বা আকারে ফিরে আসে, সেই ধর্মটি হলো স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে এবার চলো আমরা একটু দৈনন্দিন জীবনের স্থিতিস্থাপকতা সম্পর্কে জেনে নিই। দৈনন্দিন জীবন মানে কি? দৈনন্দিন জীবন মানে তোমরা জানো প্রতিদিনের জীবন, অর্থাৎ আমাদের চেনা জানা সব কিছুর মধ্যে স্থিতিস্থাপকতা কিভাবে আছে। আচ্ছা, প্রথমে আমরা চলো একটু স্থিতিস্থাপক সীমা সম্পর্কে জেনে নিই। স্থিতিস্থাপক সীমা জিনিসটি কি? এই স্থিতিস্থাপক সীমা জিনিসটি হলো যে বেশিরভাগ বস্তুই কিন্তু একটা বাহ্যিক বলের নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। মানে ওই সীমার মধ্যে থাকা প্রযুক্ত বলটিকে সরিয়ে নিলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে। এই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। মানে কি? যে সীমা পর্যন্ত বাইরের থেকে বল প্রয়োগ হলেও বল সরিয়ে নিলে বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেই সীমাকেই আমরা বলি স্থিতিস্থাপক সীমা। এবার বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা বিভিন্ন হয়। যেমন ইস্পাতের স্থিতিস্থাপক সীমা খুব বেশি, কিন্তু সেই তুলনায় সীসার স্থিতিস্থাপক সীমা কিন্তু কম। আচ্ছা, এবার চলো আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এই জিনিসটি কি সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু? কোনো বস্তুর ওপর বাইরে থেকে প্রযুক্ত বল যদি সরিয়ে নেওয়া হয় এবং বস্তুটি যদি সম্পূর্ণভাবে পূর্বের মানে আগের আকার এবং আয়তন ফিরে পায়, তাহলে সেই বস্তুকে সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। মানে বস্তু যতটা বিকৃতি হয়েছিল, বল সরিয়ে নেওয়া মাত্র সম্পূর্ণভাবে বস্তু আবার আগের আকার বা আয়তনে ফিরে আসে এবং বিকৃতির পরিমাণ শূন্য হয়। তখন সেই বস্তুকে সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। এবার এই সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব। সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কাছাকাছি কিছু দুই একটা বস্তু হয়তো আছে, কিন্তু পুরোপুরি স্থিতিস্থাপক বস্তু বাস্তবে সম্ভব নয়। এবার চলে আমরা জেনে নিই সম্পূর্ণ নমনীয় বস্তু সম্পর্কে। সম্পূর্ণ নমনীয় বস্তু কি? প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর যদি বস্তু তার পরিবর্তিত আকার বা আয়তনই থেকে যায়, মানে আগের আকার বা আয়তন আর ফিরে না পায়, তখন সেই বস্তুকে বলা হবে সম্পূর্ণ নমনীয় বস্তু। যেমন কি? তোমাদের খুব পরিচিত কিছু জিনিস, যেমন ধরো আটা বা ময়দার দলা বা কাদামাটির তাল, এগুলি হচ্ছে সম্পূর্ণ নমনীয় বস্তু। ময়দার দলা বা আটার দলার কথা চিন্তা করো,
তোমরা হাতে যে কোনো আকার দিতে পারো তাকে, কিন্তু সেটা কিন্তু আর আগের আকারে ফিরে আসবে না। তুমি বলটা সরিয়ে নিলে আর আগের আকারে ফিরে আসবে না। ঠিক কাদামাটির তালও তাই। তাহলে এবার চলো আমরা পরের জিনিসটি সম্পর্কে জানি, সেটি হচ্ছে প্রসার্যশীল পদার্থ। এই প্রসার্যশীল পদার্থটি কি? প্রসার্যশীল শব্দটি শুনেই তোমরা বুঝতে পারছো যে প্রসার্যশীল কথাটি এসছে প্রসারণ থেকে, অর্থাৎ যার প্রসারণ হয় বা সম্ভব, সেটি হচ্ছে প্রসার্যশীল পদার্থ। তাহলে এটি কি? স্থিতিস্থাপক সীমার বাইরে যে পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয় সেই পদার্থগুলিকে প্রসার্যশীল পদার্থ বলে। স্থিতিস্থাপক সীমার বাইরে মানে কি? মানে স্থিতিস্থাপক সীমাটা পার হয়ে যাওয়ার পরে যেসব বস্তুগুলো বল সরিয়ে নিলেও আবার পূর্বের অবস্থায় ফিরে আসে না। স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বল সরিয়ে নিলে আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু স্থিতিস্থাপক সীমা পার হয়ে যাওয়ার পর আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, তাকে বলা হচ্ছে প্রসার্যশীল পদার্থ। যেমন এর উদাহরণ কি কি? সোনা, রূপা, তামা ইত্যাদি। তোমরা জানো যে সোনা দিয়ে ইচ্ছে মতো গহনা তৈরি করা যায়। কেন? সে আর আগের আকারে ফিরে আসে না, বল সরিয়ে নিলেও তার আকারটা স্থিতিস্থাপক সীমা পার হয়ে যাওয়ার পর একই থেকে যায়, বিকৃতিটা থেকে যায়, তাই তাকে দিয়ে ইচ্ছে মতো আকার দিয়ে গহনা তৈরি করা যায়। এছাড়া কি? তামা, খুব সরু তার, বিশেষ করে বৈদ্যুতিক তার তৈরির ক্ষেত্রে কিন্তু তামা ব্যবহার হয় একই কারণে, কারণ তামাও স্থিতিস্থাপক সীমা পার হয়ে যাওয়ার পর আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। এই বস্তুগুলোকে বলা হয় প্রসার্যশীল পদার্থ। এবার চলো আমরা জেনে নিই ভঙ্গুর পদার্থ কি। ভঙ্গুর পদার্থ তোমরা বাস্তব জীবনেও খুব কথাটা ব্যবহার করো। ভঙ্গুর মানে কি? যা ভেঙে যায়। ভেঙে যায় বলতে প্রথমেই কি নাম মনে আসে? হ্যাঁ, ঠিক মনে করেছো, কাঁচ। ভাঙার সাথে প্রথমেই সেটা হচ্ছে কাঁচ। তাহলে কাকে আমরা ভঙ্গুর পদার্থ বলবো? যেসব পদার্থ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করা মাত্রই, মানে স্থিতিস্থাপক সীমা পার হওয়া মাত্রই ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেই পদার্থকেই বলা হবে ভঙ্গুর পদার্থ। কাঁচ ছাড়াও শুকনো কাদামাটির তাল, মানে কাদামাটির তাল শুকিয়ে গেলে সেটাও একটি ভঙ্গুর পদার্থ। তাহলে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে কিছু জিনিস বুঝতে পারলাম। আবার চলো একবার স্থিতিস্থাপকতা কি সেটা মনে করে নিই। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলো বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করলে এবং পরে ওই প্রযুক্ত বল সরিয়ে নিলে পদার্থের যে ধর্মের জন্য বিকৃত বস্তুটি পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, মানে আগের আকার বা আয়তন ফিরে পায়, সেই ধর্মটিকেই ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলে। এবার আমরা যে বিভিন্ন ধরনের বস্তু সম্পর্কে জানলাম, সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, সম্পূর্ণ নমনীয় বস্তু, প্রসার্যশীল বস্তু, ভঙ্গুর বস্তু বা পদার্থ, এর থেকে আমরা কি বুঝলাম? যে পদার্থ মাত্রেই কম বেশি স্থিতিস্থাপকতা কিন্তু আছে। স্থিতিস্থাপকতা ধর্ম কারো কম কারো বেশি, কিন্তু প্রত্যেকেরই আছে। তোমরা দেখো এখানে আমি একটি গার্ডার নিয়েছি। এই গার্ডারটিকে কিন্তু আমি ইচ্ছে মতো টেনে বা বল প্রয়োগ করে বড় করতে পারছি। আবার এই যে বল সরিয়ে নিলাম, মানে ছেড়ে দিলাম গার্ডারটিকে, এটি আবার কিন্তু নিজের আকারে ফিরে এলো। এটি হচ্ছে স্থিতিস্থাপকতা। আবার দেখো আমরা যদি একটি কলম নেই, সেক্ষেত্রে এই কলমটিকে কি আমরা ইচ্ছে মতো যে কোনো আকারে পরিবর্তন করতে পারবো? দেখো এই যে এইভাবে আমি বল প্রয়োগ করছি, যে কোনো দিক থেকে বেশি বল প্রয়োগ করলে কি হবে? তখন ভেঙে যাবে। তাহলে কি সব পদার্থের স্থিতিস্থাপকতা কিন্তু সমান নয়। এবার দেখো আমি যে গার্ডারটা দিয়ে উদাহরণ দিলাম, খুব সহজে বড় করলাম, আবার ছেড়ে দিলে নিচের আকারে চলে এলো। এবার দেখো বারবার টানলে হয়তো কিছুটা বিকৃতি থেকে যাবে, একদম আগের আকারে আসবে না। তাহলে আমরা কি বুঝতে পারি? এই গার্ডার কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক নয়, বা স্থিতিস্থাপকতা খুব বেশিও নয়। এর তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি, মানে বল সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসার ক্ষমতা অনেক বেশি। স্থিতিস্থাপকতা সম্পর্কে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট, একটি হলো পীড়ন এবং অন্যটি হলো বিকৃতি। তাহলে প্রথম চলো আমরা পীড়ন সম্পর্কে জানি। পীড়ন জিনিসটি কি? পীড়ন হচ্ছে
স্থিতিস্থাপকতা কি জানতে গিয়ে আমরা পড়েছি যে বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করা হলে বস্তুর আকার আয়তনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বস্তুর বিকৃতি ঘটছে। এবার বস্তুকে বিকৃত করলে বস্তুর মধ্যে বিকৃতি প্রতিরোধের জন্য একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, সেটাও আমরা পড়েছি, প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। এই বল প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ বাহ্যিক যে বলটা প্রয়োগ করা হচ্ছে প্রতিক্রিয়া বলটা তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ বাহ্যিক বল চেষ্টা করে বস্তুকে বিকৃত করার, আর প্রতিক্রিয়া বল বিকৃতি প্রতিরোধের চেষ্টা করে। এই প্রতিক্রিয়া বল বস্তুটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনে। তাহলে বস্তুর মধ্যে সৃষ্ট এই প্রতিক্রিয়া বলকেই আমরা বলবো পীড়ন। তাহলে বোঝা গেল পীড়ন কি, মানে বাইরে থেকে বল প্রয়োগ করলে বিকৃতি প্রতিরোধের জন্য বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে সেই প্রতিক্রিয়া বলটাকেই আমরা বলি কি পীড়ন। প্রতিক্রিয়া বলটি হলো পীড়ন। এবার পীড়ন সম্পর্কে আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। পীড়ন হচ্ছে বস্তুতে সৃষ্ট মোট প্রতিক্রিয়া বল। বস্তুতে সৃষ্ট মোট প্রতিক্রিয়া বল তাকে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ভাগ, অর্থাৎ কিনা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে সেটি হলো পীড়ন। বস্তুতে সৃষ্ট মোট প্রতিক্রিয়া বল নয়, কিন্তু বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান সমান বস্তুতে সৃষ্ট মোট প্রতিক্রিয়া বল ভাগ বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান F/A, যেখানে F হচ্ছে মোট প্রতিক্রিয়া বল, A হচ্ছে বস্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পীড়নের একক কি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, এবং নিউটন পার মিটার স্কোয়ার কি এসআই পদ্ধতিতে। তাহলে এবার চলো আমরা বিকৃতি সম্পর্কে জেনে নিই। বিকৃতি কথাটা আমরা এর মধ্যে বহুবার বললাম, স্থিতিস্থাপকতা বলতে গেলে বিকৃতি প্রসঙ্গ আসবেই। বিকৃতি জিনিসটা কি, কোনো বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ হলো, বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য বা আয়তন বা আকার বা সবগুলোর বা কোনো দুটো বা একটার পরিবর্তন হলো। এবার যখন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, ধরো একটা স্প্রিং টানানো আছে এল দৈর্ঘ্যের দুটো দেওয়ালের মাঝে, তাকে টেনে দৈর্ঘ্য পরিবর্তন করা হলো, তার আগে ছিল দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তারপর স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আবার ধরো একটা গোলাকার বস্তু, তাকে বল প্রয়োগ করে আয়তন কমিয়ে আনা হলো, সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আবার কোনো একটা চৌকো বস্তু আছে, তাকে বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার হয়তো চৌকো থাকলো বা অন্যরকম হয়ে গেল, চৌকো থাকলে ছোট বড় হয়ে গেল, হয়তো আয়তাকার ছিল তার দৈর্ঘ্য কিছুটা কমে গেল। এই ধরনের বিকৃতিকে আমরা বলবো কৃন্তন বিকৃতি। আমরা এখন শুধু অনুদৈর্ঘ্য বিকৃতি সম্পর্কেই জানবো। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিটা আমরা এখানে কি জানলাম, যে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি, দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ ছোট হাতের, এই ক্ষেত্রে আমরা যে স্প্রিংয়ের উদাহরণটা নিয়েছি এখানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, অর্থাৎ যেটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে তাকে আগের মোট দৈর্ঘ্য দিয়ে ভাগ। এবার দেখো এখানে যেহেতু দুটি দৈর্ঘ্যের রাশি, তাই এই অনুদৈর্ঘ্য বিকৃতি বা যে কোনো বিকৃতি, সে আয়তন বিকৃতি হোক কৃন্তন বিকৃতি হোক, প্রত্যেকটা একই রাশি হয় বলে তারা এককবিহীন রাশি। তাহলে বিকৃতি সম্পর্কে আমরা কি বুঝলাম, কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করলে তার বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, মানে কিছুটা সরে যায় বিভিন্ন অংশগুলো, তার ফলে বস্তুর দৈর্ঘ্য আয়তন বা আকৃতির পরিবর্তন হয়। এই পরিবর্তনকেই বলা হচ্ছে কি বিকৃতি। এই পরিবর্তনটাই হচ্ছে বিকৃতি। এবার বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটি হচ্ছে বিকৃতির মান। যেমন আমরা এখানে দেখলাম যে দৈর্ঘ্যের পরিবর্তনকে মোট প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ, এবার দুটোই একই রাশি বলে এটা এককবিহীন রাশি। এবার আমরা যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানী হুক এই সূত্রটি আবিষ্কার করেছিলেন স্থিতিস্থাপকতার, তার পরীক্ষা নিরীক্ষা থেকেই মূল সূত্রটি তিনি
প্রতিষ্ঠা করেছিলেন। তাই তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় হুকের সূত্র। এই সূত্রে কি বলেছেন তিনি, যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে, মানে উষ্ণতা পরিবর্তন না হয়, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কথাটা খেয়াল করো, স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেলে কিন্তু এই সূত্র খাটবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ভ্যারিজেস বিকৃতি, মানে পীড়ন বিকৃতির সমানুপাতিক, বা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা যদি সমান সমান আনি তাহলে লেখা যায় পীড়ন বাই বিকৃতি সমান সমান ধ্রুবক। এই যে পীড়ন আর বিকৃতির অনুপাত যে ধ্রুবকটি, সেই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ভর করে পদার্থের প্রকৃতি এবং পীড়নের প্রকৃতির ওপর। এবারে স্থিতিস্থাপক গুণাঙ্ক আবার কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন যখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা দৈর্ঘ্যের ক্ষেত্রে বিবেচনা করা হয়, মানে অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে, অর্থাৎ কিনা দৈর্ঘ্যর বিকৃতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক সমান সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তার মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ককে সবসময় বড় হাতের ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এবার অনুদৈর্ঘ্য পীড়ন আমরা জেনেছিলাম যে পীড়ন সমান সমান এফ বাই এ, যেখানে এফ বল আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের জায়গায় আমরা লিখি এফ বাই এ, আর অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা জেনেছিলাম যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাই এল বাই এ সমান সমান আমরা লিখতে পারি এফ এল বাই এ এল, ওপরেরটা ক্যাপিটাল নিচেরটা স্মল এল, কারণ এটা ভাগের নিয়ম অনুসারে উল্টে স্মল এলটা লবে গেল, আর স্মল এলটা হরে থাকলো আর ক্যাপিটাল এলটা উল্টে লবে গেল। এবার চিন্তা করো, এইরকমভাবে একটি তার টানানো আছে, তারের দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, সেই তারের থেকে একটা ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে যার ভর এম এবং অভিকর্ষজ ত্বরণ জি হওয়াতে এফ বল কাজ করছে ওই ওজনটা ঝুলিয়ে দেওয়ার জন্য। তার ফলে এই যে এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি হলো, সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ছোট হাতের এল। সেক্ষেত্রেই কিন্তু আমরা এই ইয়ং গুণাঙ্কটা বের করলাম। এবার এক্ষেত্রে বল আছে বস্তু ঝুলিয়ে দেওয়ার জন্য এমজি, এই বলটাই আমাদের বাহ্যিক বল হিসেবে কাজ করছে, প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করছে। যতটা বাহ্যিক বল প্রতিক্রিয়া বলও তো তার সমান, তাই বাহ্যিক বল এমজি, প্রতিক্রিয়া বলও এমজি। এবার তারের ক্ষেত্রে এ সমান সমান পাই আর স্কোয়ার, এ মানে তারের ক্ষেত্রফল, আর স্কোয়ারের আর কি, আর হচ্ছে তারের ব্যাসার্ধ, তাই তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সুতরাং আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান লিখতে পারি এমজি এল, অর্থাৎ এফের জায়গায় এমজি বসিয়েছি, আর নিচে এই এল এর জায়গায় আমরা পাই আর স্কোয়ার বসাচ্ছি, পাই আর স্কোয়ার এল। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা কোনো তারের প্রস্থচ্ছেদের ইয়ং গুণাঙ্ক, প্রস্থচ্ছেদের না, তারের ইয়ং গুণাঙ্ক বের করতে পারি। ইয়ং গুণাঙ্কটা উপাদানের হয়, তাই আমরা বের করতে পারি তারের ইয়ং গুণাঙ্ক। এবার দেখো, ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, কিন্তু আমরা তো একটু আগেই জানলাম যে বিকৃতি একটি এককবিহীন রাশি, যেহেতু দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এককবিহীন রাশি, তাই ইয়ং গুণাঙ্কের একক কিন্তু পীড়নের এককই হয়, অর্থাৎ কিনা সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। এখন ধরো কথার কথা তোমাদের যদি বলে যে একটি তারের ইয়ং গুণাঙ্ক, বা ধরো একটা তামা বলুক ইস্পাত বলুক কিছু একটা ধাতু বলে দিল, তার ইয়ং গুণাঙ্ক 20 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে সেখানে তোমরা তখন বলবে যে এই দিয়ে বোঝাচ্ছে যে একক প্রস্থচ্ছেদ ও একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ইস্পাতের তারে 20 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করলে একক দৈর্ঘ্য বৃদ্ধি হবে, অর্থাৎ তারটির দৈর্ঘ্য কি হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ কেন হবে? কারণ আগেই তো তারের একক দৈর্ঘ্য ছিল, আবার একক দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাই দ্বিগুণ হবে। এবার আমরা যে জিনিসটি সম্পর্কে জানব সেটি হলো স্প্রিং তুলার বল ধ্রুবক আমরা কি করে নির্ণয় করতে পারি।
ধরো একটি স্প্রিং তুলাকে একটি দৃঢ় অবলম্বন শক্ত কিছু একটা থেকে আটকে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার অন্য প্রান্তে একটি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে এই ওজনটি হচ্ছে mg, অর্থাৎ এক্ষেত্রে যে বলটি কাজ করছে এফ বল, সেটা বাহ্যিক বল এবং তার প্রতিক্রিয়া বল হিসাবেও এফ কাজ করবে, সেটার হবে mg, যেখানে m হচ্ছে এই বস্তুটির ভর আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ধরা যাক যে এই ওজনটি ঝুলিয়ে দেওয়ার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x। তাহলে হুকের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, এফ ভ্যারিজ অ্যাজ এক্স, কেননা এখানে এফ বলটি হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক আর বিকৃতি ধরেছি আমরা এখানে এক্স, সুতরাং এফ ভ্যারিজ অ্যাজ এক্স। বা আমরা বলতে পারি এফ সমান সমান কে এক্স, যেখানে কে হচ্ছে ধ্রুবক। এই কে ধ্রুবকটিকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, আর এই সমানুপাতিক ধ্রুবকটি স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়। এখন এই বিকৃতি এক্স সমান সমান যদি 1 হয় তাহলে এফ সমান সমান হবে কে। এই কেই হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে বলা যায় যে একক দৈর্ঘ্য বৃদ্ধি হলে তখন স্প্রিংয়ের বল ধ্রুবক হলো তার পীড়নের সমান। কিন্তু এখানে পীড়ন কি, এখানে তো পীড়নটা প্রতিক্রিয়া বলই, অর্থাৎ যে বলটা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই বলটি, যে বলটি প্রযুক্ত হয়েছে সেই বলটি হলো আমাদের এখানে স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বল প্রয়োজন হয় সেই প্রযুক্ত বলটিকেই বলা হবে স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে এই পদ্ধতিতে আমরা স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয় করতে পারবো। তাহলে আজ আমাদের স্থিতিস্থাপকতা অংশটি কমপ্লিট হয়ে গেল, সেই সঙ্গে পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়টিও কমপ্লিট হলো। এর পরের ক্লাসে আমরা নতুন কোনো একটি অধ্যায় শুরু করব। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো।